আজকের আড্ডায় যিনি অতিথি হয়ে এসেছেন এমন একজন মানুষ যাদের হাত ধরে, যাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় মিডিয়া ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে এসেছে। একজন বিশিষ্ট অভিনেত্রী, নাট্যকার, নির্দেশক, প্রযোজক, সাংবাদিক, লেখক, সমাজসেবী, অগণিত অসাধারণ গুণের অধিকারী, কিন্তু একজন নিরহংকারী সাধারণ মানুষ। ক্লান্তিহীন, প্রত্যাশাহীন, নিজের ভাবনার জগতে একাকী বিচরণ, একাকী কথোপকথনে লিখে যান জীবনের গল্প পাতায় পাতায়। যাকে বলা যায় এ রিয়েল বিউটিফুল ওমেন উইথ ব্রেইন অ্যান্ড বিহেভিয়ার। একজন প্রিয় মুখ, একজন প্রিয় সাংস্কৃতিক শিল্পী, ফাল্গুনী হামিদ। আপা, আপনি কি পেয়ে আমরা আজ অত্যন্ত গর্বিত। কেমন আছেন? ভালোই আছি। জানি আপনি অনেক ব্যস্ত, আপনার তবু এই ক্যানাডায় আপনার এক ঝলক দেখা পেয়ে আমরা দারুণ আনন্দিত। জানি না আজ কত কথা আপনার সঙ্গে আছে, শেষ করতে পারবো কিনা, তবু আপনার ছোটবেলা দিয়ে একটু শুরু করতে চাই, ফিরে যেতে চাই আপনার হারিয়ে যাওয়া শৈশবে, কিছুটা নস্টালজিক হতে চাই। শুনেছিলাম আপনার দাদুর বাবা ছিলেন জমিদার এবং আপনাদের 15 বিঘার উপরেও বিশাল বাড়িতে, যেখানে হাজারো গাছগাছালি এবং পুকুর ভরা মাছ, এইসব নিয়ে আপনার শৈশব কেটেছে। কখনো ভাবুক ছিলেন, কবি হতে চেয়েছিলেন। সেই সময় কিছু স্মৃতি, কিছু গল্প আমাদের সাথে শেয়ার করবেন। আসলে সে সময়টা আপনি একটু আগে বলছিলেন যে হারিয়ে যাওয়ার সময়গুলো, আসলে নিজের কাছ থেকে কোনো কিছু হারিয়ে যায় না, জমা থাকে। হয়তো বিস্মৃতির অতলে তলিয়ে যায়, কিন্তু হারিয়ে তো যায় না। নস্টালজিক যেটা বলছিলেন, সেটা তো আমরা যখন পুরনো কথা, পুরনো স্মৃতি ভাবতে থাকি, তখন আমাদের নস্টালজিকতায় পেয়ে বসেই, এটাই স্বাভাবিক। আর আমার ব্যাপারটা হয়েছে যে আমার ছোটোবেলাটা আমাদের গ্রামে কেটেছে, একদম ছোটোবেলাটা। তখন আমরা যেটা দেখতাম যে আমার বাবার বাবা আর কি, মানে আমার দাদুর বাবা ছিলেন জমিদার। দাদুর সময়ও কিছুটা পেয়েছি। আমরা যেটা পেয়েছি সেটা বড় বড় ইটের স্তূপ পেয়েছি। জমিদারদের যে বড় বড় আলিশান দালান কোঠা থাকে সেগুলো, আমরা সাধারণ বাড়িতেই বাস করেছি। তবে পৈতৃক সূত্রে অনেক জমি জমা, পুকুর ভরা মাছ, এগুলো সব ছিল। আমার বড়দির বিয়ের সময় পুকুর থেকে মাছ ধরা হয়েছিল, 1 মণ ওজনের একটা রুই মাছই ধরা পড়েছিল, মানে একটা না, আরও অনেক পড়েছিল। তো এটা খুব সবাই বলতো তখন পাকা রুই মাছ, বিশাল ব্যাপার। তো এগুলো ছিল, এগুলো সব ছিল। আমাদের বাড়ির পাশে একটা নদী ছিল, নদীটার নাম ছিল কাকশিয়ালি। আমাদের গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে নদীটা। ওই ব্রিটিশ পিরিয়ডে জনৈক কক সাহেবের নাম অনুসারে জমিটার নাম, নদীটার নাম ছিল কাকশিয়ালি। তো সেই নদীর পাড়ে আমরা বিকেলে সবাই হাঁটাহাঁটি করতো। আমি খুব একটা যেতাম না, আমি এমনি একটু নিভৃতচারী মানুষ, প্রচার বিমুখ। যতটা সম্ভব নিজের মতন একা থাকতে পছন্দ করি, লেখালেখি তো করি, প্রচুর নাটক লিখেছি, প্রায় 17টা উপন্যাস লিখেছি। এবার এই যে মন্ট্রিয়লে বইমেলায় আমাকে আমন্ত্রণ করেছিল, ওরা বলেছিল যে আপনি যে বই লিখেছেন কিছু, সেগুলো নিয়ে আসলে ভালো হয়। তাই বললাম, দেখলাম যে আমার ওই সব বইগুলো যদি নিয়ে আসতে হয়, 17টা বই, তো 17টা বই নিয়ে আসতে হলে আমার একটা সুটকেস তো ভরেই যায় বইয়ে। তা আমি তো এত জিনিসপত্র একা টেনে পারবো না। তা সেজন্য কয়েকটা বই নিয়ে এসেছিলাম। ওনারা সেগুলো ওখানে মেলায় সাজিয়ে রেখেছিলেন। বাংলাদেশি বই মেলায় আপনার কোনো বই এসেছে এবার? এবার আসেনি, এবার আমি সময় করতে পারিনি। এবার আসি, এর আগের বার এসেছে। এর আগের বার এসেছিল একটা সায়েন্স ফিকশন। আমি সায়েন্স ফিকশন লিখলাম একটা, ওটা আপনার খুব সাড়া পেয়েছিল, মানে এত বিক্রি হয়েছিল যে আমার প্রকাশক বলল যে আমাকে 3বার ছাপতে হয়েছে। মানে মেলা তো 1 মাস হয় আমাদের ওখানে, আর আমাদের মেলাটা কিন্তু একটা অসাধারণ মেলা। মানে এখানে যেমন আমি এলাম, এখানে তারপরেও বলতে হবে প্রবাসী বাঙালিরা করছে,
কতজন আর বাঙালি এখানে আছে, তারা মিলেমিশে করছে। কিন্তু আমাদের ওখানে যেটা হয় সেটা তো 1 মাস ব্যাপী এবং হিউজ একটা ব্যাপার, অসংখ্য দোকান, এবং দিনে দিনে বাড়ছে, পরিসরটা বাড়ছে। আগে শুধু বাংলা একাডেমির ভেতরে হতো, এখন ওখান থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে সরোয়ার্দী উদ্যানের মধ্যেও এখন মেলা হচ্ছে। আপা, বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক, গ্রুপ থিয়েটার আন্দোলনের যার হাত দিয়ে শুরু, আর ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক, অপরাজ বাংলার যে প্রধান উদ্যোক্তা এবং তত্ত্বাবধায়ক, আমাদের শ্রদ্ধেয় স্যার মহাবিদ, যার নামেই সবাই চেনে, সেই প্রিয় স্যার, যার নাম বাংলা সাংস্কৃতিক অঙ্গনে আমার মনে হয় আজীবন ভাস্বর হয়ে থাকবে, সেই স্যারের সঙ্গে আপনার প্রথম পরিচয়, দেখা, বন্ধুত্ব, ভালো লাগা, ভালোবাসা, এই গল্পটা আমরা অনেকেই জানতে চাই, একটু আমাদের জন্য বলবেন। আসলে এটা খুব বেশি কোথাও আলোচনা হয়েছে বা মানে এটা নিয়ে খুব বেশি কোথাও বলা হয়েছে তাও নয়। যেমন আসলে ওনার সাথে আমার যে খুব বেশি পরিচয়, যোগাযোগ, সময়টা কাটানো, ভালোবাসা, যে ইয়েগুলো তৈরি হয়, সেগুলো খুব বেশি হয়নি। আমি আগেই বলছিলাম যে আমি তো একটু ইন্ট্রোভার্ট এবং প্রচার বিমুখ টাইপের মানুষ। তো ওনার সঙ্গে দেখা হওয়ার প্রায় 6 মাসের মধ্যেই আমাদের বিয়েই হয়ে গেছে। আমি তখন মাত্র আইএসসি পরীক্ষা দিয়েছি। গ্রুপ থিয়েটার আমাদের যে দলটা নাট্যচক্র, সেখানে নাটকের জন্যে নাটক করার খুব শখ ছিল, নাটক করতে গিয়েছিলাম। তখনও আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইনি। তো ওই সময় দেখার পরে ওখান থেকেই আর কি হয়তো ওনার আমাকে ভালো লেগেছিল, আমারও লেগেছিল। এবং তারপরে তো আমরা ডিরেক্ট বিয়ের কথাই বলে, উনি বললে আমি বললাম যে এখনই আমার বাবা মা হয়তো বিয়ে দিতে চাইবেন না। তো উনি বললেন যে আমার তো বিয়ের বয়স হয়েছে, কাজেই তুমি তোমার বাড়ির থেকে মত দেখো পাও কিনা, কারণ এমনি একটু গ্যাপ আছে আমাদের বয়সের। তাহলে আপনি নিশ্চয়ই ভীষণ গর্বিত, যখনই ওদিক দিয়ে যান আপনার ভীষণ বুকটা ফুলে ওঠে। গর্বিত মানে ওখান থেকে যাও কেন, আমি তো যখন ওখানে পড়ি, বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি, তখন তো দেখতাম অপরাজেয় বাংলার নিচে যখন মিটিং হতো, তখন আমার খুব মজা লাগতো যে আমার ছবির নিচে ইয়ে হচ্ছে, খুবই ভালো লাগতো। আর গর্বিত ব্যাপারটা হচ্ছে, আমি ঠিক গর্বিত বলি না, আমি বলি যে আমি খুব সম্মানিত। আমার নিজের কাছে নিজেকে মনে হয় যে আমি নিজে একটা অন্তত ভালো কাজ করেছি। এবং মুক্তিযুদ্ধের সময়ে আমি ছোট ছিলাম এবং দেশেও ছিলাম না, আমরা শরণার্থী হিসেবে সবাই আমরা ইন্ডিয়াতে চলে গিয়েছিলাম। তো ফলে আমি মুক্তিযুদ্ধ দেখিনি, মুক্তিযুদ্ধের যে ভয়াবহতা সেটা আমার জানা ছিল না। তবে আমাদের বাড়িতে আমার বাবাকে দেখতাম যে মুক্তিযুদ্ধের যোদ্ধারা হয়তো একটা অপারেশন করে আসতো, তখন ওরা আমাদের বাড়িতে এসে খেত, ওদের অস্ত্রগুলো আমরা লুকিয়ে রাখতাম ঘরের মধ্যে ইন্ডিয়াতে। তো এগুলো আমরা করেছি। আমার ইমিডিয়েট যে বড় বোন ছিলেন, তিনি ওই শরণার্থী ক্যাম্পে চাকরিও করতেন, আমার বাবাও করতেন। আমার বাবা গভর্নমেন্ট হাই স্কুলের হেডমাস্টার ছিলেন। তো বুদ্ধিজীবী লিস্টে বাবার নাম ছিল, যে জন্য বাবাকে মেরে ফেলবে মনে করে আমরা সব পালিয়ে গিয়েছিলাম ইন্ডিয়ায় শরণার্থী হিসেবে। আপনি নিজেও তো একসময় রাজনীতির সঙ্গে ভীষণভাবে জড়িয়ে গিয়েছিলেন, এখনো কি আপনার রাজনীতিতে যাওয়ার কোনো আগ্রহ আছে? আসলে রাজনীতির সেই স্বর্ণ সময়টা এখন নেই। রাজনীতিটা আসলে এখন কেমন যেন সমালোচিত, কিছুটা ধিকৃত, মানে আগের মতন সেই সম্মানজনক জায়গাটা নেই। আসলে আমি বা আমার পরিবার, আমাদের কাছে অর্থবিত্তের থেকে সম্মানটা অনেক বড়। এবং সারা জীবন যে জিনিসটা আমরা রক্ষা করে চলেছি, আমি সারা জীবন অভিনয় করিনি, কিন্তু আমি যে কদিন অভিনয় করেছি, আমার নামে কখনো জীবনে কোথাও কোনো স্ক্যান্ডেল হয়নি, কারণ আমরা ওইভাবে চলিনি। কারণ আমি জানতাম এটা আমার প্রফেশন হবে না কখনো, কারণ আমি লেখাপড়া শিখেছি, আমি চাকরি বাকরি করব, আমার প্রফেশন অন্য থাকবে। সেম আমার মেয়ে যখন অভিনয় করতে শিখলো, তাকেও বলে দিলাম যে তুমি অভিনয় খুব শখ, অভিনয় করতে এসেছো, কিন্তু তুমি অভিনয় করে
তুমি চলবে এবং এটাই তোমার প্রফেশন হবে, এটাই তোমার রুটি রুজি হবে, আমি এটা কিন্তু মানব না। কারণ আমি অভিনয়টা ভালোবাসি, কিন্তু অভিনয় করে খাবো, পেট চালাবো, এটা আমি করতে পারবো না। আমার রোজগার আলাদা থাকতে হবে, তোমাকেও থাকতে হবে। তো আমার মেয়েও খুব ভালো রেজাল্ট করতো। ও এখন আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির টিচার হিসেবে কাজ করছে। আপনার তো খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, তারপরও আপনি অনেক স্ট্রাগল করেছেন জানি, সংসার, চাকরি, লেখালেখি, সাংবাদিকতা, বেতার, টিভি, মঞ্চ, এত কিছু কাজ একসাথে যখন করতেন, কখনো কি জীবনের প্রতি বিতৃষ্ণা বা তিক্ততা আসতো? মনে হতো সব ছেড়ে ছুড়ে পালাই? না, এটা আমার মনে হতো না, কারণ সবসময়ই আমি খুব চ্যালেঞ্জিং ছিলাম। আমার সবসময় মনে হতো যে মানুষ যা পারে আমি তা পারবো, এবং মানুষ যা করতে পারে আমি নীরবে করতাম। আমি খুব প্রচার করে, খুব গল্প করে, লোকের কাছে ঢোল পিটিয়ে কোনো কাজ কোনোদিন করিনি। কিন্তু আমি একা একা কাজ করতাম, কিন্তু সব কাজই করতে পারতাম। আমি আমার বাজার, চাকরি, আমার লেখাপড়া, ছেলে মেয়ের লেখাপড়া, ওদের একটা পেন্সিল পর্যন্ত কেনা, রান্না করা, সব করতাম আমি। কিন্তু কোনোদিন আমার মনে হয়নি যে এই কাজগুলো থেকে আমার পালিয়ে যেতে হবে। আমার মনে হতো এই চ্যালেঞ্জ নিয়ে কাজটা করতে হবে, যে এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। নাট্যচক্রে যে প্রচুর অভিনয় করেছেন আপনি, কোন চরিত্রটা আপনাকে বেশি স্যুট করতো? আসলে স্যুট করতো মনে হয় প্রায় সকল চরিত্রই, কারণ চরিত্রের মধ্যে মিশে যেতে না পারলে তো সেগুলো দর্শক গ্রহণ করে না। তবে যদি বলেন যে কোন চরিত্রটি আমার ভালো লেগেছে করতে, সেটা বললে আমি বলবো যে আমাদের একটা নাটক ছিল প্রতীক্ষার প্রহর, জাঁ পল সার্ত্রের লেখা। এটা অনুবাদ এবং ডিরেকশন মোহাম্মদ দিয়েছিলেন। এটা মুক্তিযুদ্ধের একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের ওপরে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পড়া ছেলে মেয়ে তারা ধরা পড়ে যায়। তারা মুক্তিযুদ্ধে গিয়েছিল, তখন তারা ধরা পড়ে যায়। ধরা পড়ে যাওয়ার পর তাদেরকে নিয়ে আসা হয় সেই কনসেন্ট্রেশন ক্যাম্পে। তাদেরকে একে একে অত্যাচার এবং তাদের কাছ থেকে কথা বের করার ব্যবস্থা, এটা অসাধারণ প্রোডাকশন ছিল। এই নাটকটা আমার মনে হয়, আমি আরো ভালো নাটক করেছি, যেমন আমি স্পার্টাকাস করেছি। এটা হাওয়ার্ড ফার্স্টের লেখা, এবং বাদল সরকার কলকাতার, উনি এটার অনুবাদ করেছিলেন, সেটা করেছি। আমি চক সার্কেল করেছি। তো আমাদের দলের আরো নাটক, ওই যে জহির রায়হানের লেট দ্য বি লাইট করেছি। তো এই যে মন্ট্রিয়লে আমরা একটা খুব ইন্টারেস্টিং কাজ করলাম। মন্ট্রিয়লে যখন আমি বইমেলায় এলাম, আসার পরে ওরা বললো, আপা একটা তো পারফরমেন্স দেখাতে হবে। তা আমি বললাম যে পারফরমেন্স তো আমি 20 বছর ছেড়ে দিয়েছি, এখন পারফরমেন্স কিভাবে দেখাবো? তো বললো যে কিছু একটা করে আমাদেরকে দেখান। তো আমি বললাম যে আমি এক সময় বীরাঙ্গনা নামে একটা নাটক, একক নাটক অভিনয় করেছি। এটা কলকাতায় করেছি, এটা কয়েকটা দেশে করেছি, ঢাকায়ও করেছি। তা সেটার অংশ আমি করতে পারতাম, কিন্তু আমাকে তো আগে বলেননি, আমার তো মুখস্থ নেই, কাজে স্ক্রিপ্ট তো আমি আনিনি। কিন্তু আমরা কিন্তু আজকে আশা করছি আপনার কোনো প্রিয় নাটক বা কোনো আপনার নিজস্ব লেখা কিছুর উপরে একটা কিছু প্রিয় ডায়লগ আমাদের দর্শকদের জন্য। এগুলো সবচেয়ে বিব্রতকর অবস্থা। এবং আমাকে তখন আমি দেখলাম যে ওখানে মন্ট্রিয়লে নাট্যচক্রের দুজন আমাদের সদস্য আমার চোখের সামনে, 3-4 জন আছে, দুজন চোখের সামনে আছে। তো ওদেরকে বললাম, দেখো আমাদের লেট দ্য বি লাইটের একটা ছোট্ট অংশ, এসো আমরা অভিনয় করে ফেলি। তোরা বললো আমরা পারবো। তা আমি বললাম দেখিয়ে দেই। তারপরে ওদেরকে বললো আচ্ছা পারবো আমরা, কারণ আমরা তো ওই দলেরই ছেলে। তো ওদেরও মনের বল আসলো। তারপরে ওদেরকে নিয়ে রিহার্সাল করিয়ে আমরা সেই ছোট্ট জায়গাটা, আমরা অল্প 5-7 মিনিটের একটা জায়গা আমরা অ্যাক্টিং করে দেখিয়েছিলাম। ওরা এত খুশি হয়েছে, ওখানকার লোকরা বলল যে, ওখানকার দর্শকরা, যে অসাধারণ নাকি লেগেছে তাদের। আমরা কি একটু শুনবো আপা? তাহলে ওটা তো করতে হয়, ওটা দেখানোর তো 1-2টা লাইন, কিন্তু আমরা ছোট একটা বিরতি নিয়ে নিই, তারপরে আমরা সেটা শুনবো আপা। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফাল্গুনী হামিদ। কোথাও যাবেন না, সঙ্গে